শুভেচ্ছা সবাইকে। আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, যা শুধু আমাদের ইতিহাস নয়, বরং আমাদের দায়িত্ব ও অধিকারকেও তুলে ধরে। এটি হলো গণ অভ্যুত্থান, যখন সাধারণ মানুষ তাদের অধিকার, ন্যায় ও কল্যাণের জন্য রাস্তায় নামে এবং শাসককে তাদের দাবি মেনে নিতে বাধ্য করে। আমরা দেখব কিভাবে মানুষ অসহায় অবস্থার বিরুদ্ধে লড়ে দেশের ভবিষ্যৎ গড়ে তুলেছে, কিভাবে ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বার্থবিরোধী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকের পাঠে আমরা জানতে পারব বাংলাদেশের ৩টি গুরুত্বপূর্ণ গণ অভ্যুত্থান এবং মানুষের সাহস ও আত্মত্যাগের ইতিহাস। বইয়ের ৬৭ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। গণ অভ্যুত্থানের কথা। সভ্যতার আদিকাল থেকে মানুষ নানা ধরনের সমাজে বসবাস করে আসছে। যে কোনো সমাজের শাসনকাজ পরিচালনা করে শাসকেরা। অতীতে রাজা রানী বা সম্রাটেরা শাসনকাজ পরিচালনা করত। তাদের মৃত্যুর পর সন্তান বা পরিবারের কেউ একজন শাসনের দায়িত্ব পেত। কিন্তু আধুনিককালে সাধারণত ভোটের মাধ্যমে শাসনক্ষমতা কে পাবে তা নির্ধারিত হয়। তবে এখনও দুনিয়ায় বেশ কিছু দেশ আছে, যেখানে ভোট ছাড়াও শাসক নির্ধারিত হয়। শাসক যেভাবেই নির্ধারিত হোক, তার প্রধান কর্তব্য হল সকল মানুষের কল্যাণ করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রেখে দেশের উন্নতি সাধন করা। ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, যুগে যুগে শাসকেরা তাদের কর্তব্যের প্রতি অনেক সময় উদাসীন হয়ে পড়ে। তারা দেশের অধিকাংশ মানুষকে বাদ দিয়ে নিজ গোষ্ঠী বা দলের অল্প কিছু মানুষের জন্য কাজ করতে থাকে। অনেক সময় তারা অত্যাচারী হয়ে ওঠে, এমনকি হত্যা আর লুটতরাজেও লিপ্ত হয়। এই ধরনের অত্যাচার সীমা ছাড়িয়ে গেলে মানুষ তখন বিদ্রোহ করে, শাসক ও শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করে। সেই আন্দোলনের সাথে যখন সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে শাসককে তাদের দাবি মেনে নিতে বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করে, তখন আমরা তাকে বলি গণ অভ্যুত্থান। দুনিয়াজুড়ে সব কালে, নানা দেশে আমরা এরকম গণ অভ্যুত্থান ঘটতে দেখেছি। বাংলাদেশের নিকট ইতিহাসেও এরকম ৩টি বড় বড় গণ অভ্যুত্থান হয়েছে। প্রথমটি হয়েছিল ১৯৬৯ সালে, যা ৬৯-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। দ্বিতীয়টি ১৯৯০ সালে, যাকে ৯০-এর গণ অভ্যুত্থান বলা হয়। আর তৃতীয়টি হয়েছে একেবারে সম্প্রতি ২০২৪-এর জুলাই মাসে। অনেকেই একে জুলাই গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান নামে অভিহিত করছেন। ৬৯-এর গণ অভ্যুত্থানের প্রধান দাবি ছিল ৩টি: জেনারেল আইয়ুব খানের পদত্যাগ, শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মুক্তি এবং আওয়ামী লীগের ৬ দফা ও ছাত্রসমাজের ১১ দফা বাস্তবায়ন। জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন ১৯৫৮ সালে। তখন বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান এবং এখনকার পাকিস্তানের নাম ছিল পশ্চিম পাকিস্তান। আইয়ুব খানের সরকার শিল্প, বাণিজ্য, চাকরি বাকরি সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি চরম বৈষম্যের নীতি অনুসরণ করত। এই বৈষম্যের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষণা করেন। তখন আইয়ুব খান মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রাখেন। ১৯৬৮ সালের শেষ দিকে আইয়ুব খানের পদত্যাগের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ ছাত্ররা এই আন্দোলনে নেতৃত্ব দেন। ছাত্ররা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে ১১ দফা দাবি উত্থাপন করেন। এই আন্দোলনে কৃষক, শ্রমিক সহ মেহননী মানুষের মুক্তির কথা জোরালোভাবে উচ্চারিত হয়। ফলে আন্দোলনে ছাত্রসমাজ ছাড়াও বাংলাদেশের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে। আন্দোলন দমন করতে পুলিশ গুলি চালায়। ছাত্রনেতা আসাদ, নবম শ্রেণীর শিক্ষার্থী মতিয়র, সার্জেন্ট জহুরুল হক,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহা। সন্তান কোলে ঘরের মধ্যে বসে থাকা এক মা আনোয়ারা বেগমসহ অসংখ্য মানুষ শহীদ হন। সেনাবাহিনী নামিয়ে এবং কারফিউ জারি করেও মানুষকে নিবৃত্ত করা যায়নি। ছাত্র, শিক্ষক আর মেহননী মানুষের ব্যাপক আত্মত্যাগ ও অংশগ্রহণের ফলে ১৯৬৯ এর গণ অভ্যুত্থান সফল হয়। আইয়ুব খান পদত্যাগ করেন এবং শেখ মুজিবুর রহমান সহ রাজবন্দীদের মুক্তি দেওয়া হয়। আমাদের ইতিহাসে ৬৯-এর গণ অভ্যুত্থানের গুরুত্ব অপরিসীম। কারণ এই অভ্যুত্থানেই ৭১-এর মুক্তিযুদ্ধের ভিত্তি স্থাপিত হয়েছিল। তারপর অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কথা ছিল বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের দেশ। সকল প্রকার বৈষম্য থেকে মুক্ত হবে এদেশের মানুষ। কিন্তু স্বাধীনতার পর এদেশের মানুষের আবার আশাভঙ্গ হয়। বৈষম্য কমে না, সুবিচার মেলে না, হত্যা থামে না। দুর্ভিক্ষ দেখা দেয় এবং মানুষ আবার সর্বক্ষেত্রে অধিকার বঞ্চিত হতে থাকে। দ্বিতীয় গণ অভ্যুত্থান ঘটে ১৯৯০ সালে। ১৯৮২ সালে একটা নির্বাচিত সরকারকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করেন জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ। দীর্ঘ ৯ বছরের শাসনে তিনি এদেশের মানুষের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেন, বিরোধী দলগুলোর প্রতি চরম নির্যাতন পরিচালনা করেন, দেশে কায়েম করেন ভয়াবহ স্বৈরশাসন। দুর্নীতি ও সন্ত্রাস ছিল তখনকার বাংলাদেশের সাধারণ চিত্র। এই দেশের মানুষ তার শাসনকে শুরু থেকেই মেনে নেয়নি। ক্ষমতা দখলের অল্পদিনের মধ্যেই ১৯৮৩-৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে ব্যাপক বিক্ষোভ সংঘটিত হয়। ছাত্রনেতা সেলিম দেলোয়ার সহ বহু হতাহতের মধ্য দিয়ে সে আন্দোলন দমন করা হয়। পরে ১৯৮৭ সালে প্রতিবাদী জনতা আরেকবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। নূর হোসেন বুকে পিঠে, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লিখে পুলিশের গুলিতে শহীদ হন। কিন্তু কিছু দাবিদাওয়া মেনে নিয়ে সরকার আবারও তার পতন ঠেকাতে সক্ষম হয়। ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ডাকসু, নির্বাচনের পর ছাত্র আন্দোলন তীব্র হয়ে ওঠে। সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা হয়। তারা ১০ দফা দাবিনামা পেশ করেন। সকল দল মিলে ঐক্যবদ্ধ কর্মসূচির রূপরেখা ঘোষণা করে। পুলিশের গুলিতে ডাক্তার মিলন জেহাদ সহ বহু মানুষ শহীদ হন। এরপর সারা দেশের মানুষ রাস্তায় নেমে এলে গণ অভ্যুত্থান সংঘটিত হয় এবং শেষ পর্যন্ত হুসেইন মুহম্মদ এরশাদ পদত্যাগ করে বিদায় নেন। ৯০-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চেয়েছিল, অধিকারের রাষ্ট্র দেখতে চেয়েছিল। ছাত্র সমাজ মানসম্পন্ন শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার যথাযথ পরিবেশ চেয়েছিল। কিন্তু তারপর একের পর এক সরকার ক্ষমতায় আসলেও পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে। বৈষম্য কমেনি, অধিকার বাড়েনি। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ আরও খারাপ হয়েছে। মানুষ আবারও আশাভঙ্গের শিকার হয়েছে। চরম বৈষম্য, অপমান আর জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে এদেশের মানুষ তাই আবারও রাস্তায় নামে ২০২৪ সালে। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়। কিন্তু তিনি নানা কায়দা-কানুন করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেন। বাংলাদেশের মানুষের ভোট দেবার অধিকার কেড়ে নেন। পুরো দেশকে একটি পরিবারের শাসনে পরিণত করেন। উন্নয়নের নামে নজিরবিহীন লুটপাট চলতে থাকে। ৭১-এর মুক্তিযুদ্ধকে এক দলীয় এবং পারিবারিক বিষয়ে পরিণত করেন। বিরোধী নেতাকর্মীদের জেলজুলুম ও হয়রানির মধ্য দিয়ে রাজনীতিকে প্রায় অসম্ভব করে তোলেন।
এমন নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ছাত্রসমাজ সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা ছিল তার সংস্কার চেয়ে আন্দোলন শুরু করে। 2018 সালে এই আন্দোলন তুঙ্গে উঠলে সরকার কোটা ব্যবস্থার সংস্কার না করে সকল ধরনের কোটাই বাতিল করে দেয়। কিন্তু 2024 সালে এসে সরকার আবারও কোটা ব্যবস্থাকে ফিরিয়ে আনার কৌশল গ্রহণ করলে ছাত্ররা আন্দোলন শুরু করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের সংগঠন গড়ে তোলে। তাদের সাথে ক্রমশ সকল ধরনের সংগঠন, দল ও ব্যক্তি যুক্ত হয়ে আন্দোলন শুরু করে। আন্দোলন তীব্র হয়ে উঠলে সরকার তা দমন করতে ব্যাপক নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায়। কিন্তু তাতেও আন্দোলন থামে না। সরকারি বেসরকারি সকল ধরনের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তাদের সাথে যুক্ত হন রিকশাওয়ালা, খেটে খাওয়া মানুষ, অভিভাবক ও শিক্ষকরা। সরকার আন্দোলনরত জনতাকে স্তব্ধ করে দিতে সব ধরনের পন্থা অবলম্বন করে। কিন্তু দেশরক্ষার প্রেরণায় উদ্বুদ্ধ মানুষ মৃত্যুভয় তুচ্ছ করে আন্দোলন চালিয়ে যায়। দুহাত প্রসারিত করে বুকে বুলেট নিয়ে মৃত্যুবরণ করেন ছাত্রনেতা আবু সাঈদ। রাজপথে আন্দোলনরত সহযোদ্ধাদের পানি বিতরণ করতে করতে নিহত হন শিক্ষার্থী মীর মুগ্ধ। মায়ের কোলে থাকা, বাবার হাতে থাকা, ছাদে বারান্দায় খেলতে থাকা অসংখ্য শিশু নিহত হয়। অসংখ্য মা বাবা ও খেটে খাওয়া মানুষ শাহাদত বরণ করেন। অবস্থা এমন হয় যে গুলি করে এবং হত্যা করেও মানুষকে রাস্তা থেকে সরকার সরাতে পারে না। এমতাবস্থায় সরকারের প্রধান শেখ হাসিনা জনরোষ থেকে বাঁচার জন্য পালিয়ে ভারতে চলে যান। তৈরি হয় বাংলাদেশের গণ-অভ্যুত্থানের এক নতুন ইতিহাস। আগের দুই অভ্যুত্থানের সাথে এবারের অভ্যুত্থানের একটা বড় পার্থক্য হচ্ছে, আগের দুবার শিক্ষার্থীরা প্রধান ভূমিকা রাখলেও আন্দোলন পরিচালিত হয়েছিল রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে। কিন্তু জুলাই অভ্যুত্থানে এরকম কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল না। আন্দোলন পরিচালনা করেছে শিক্ষার্থীরা। তাদের সাথে সকল ধরনের সংগঠন এবং সর্বস্তরের মানুষ যুক্ত হয়। কিন্তু এত মানুষ রাস্তায় নেমেছিল কেন? হাজারো মানুষ জীবন দিল কেন? কেনই বা হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে আন্দোলন চালিয়ে গেল? কারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল এক সুন্দর বাংলাদেশের, এক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের, যেখানে ধর্ম, বর্ণ, জাতি বা আঞ্চলিক কোনো বৈষম্য থাকবে না। রাজনৈতিক ভিন্নমতের কারণে কেউ নিপীড়নের শিকার হবেন না। ভিন্নমত থাকবে এবং পার্থক্যও থাকবে, কিন্তু সবাই সমঝোতার ভিত্তিতে কাজ করে দেশকে এগিয়ে নেবেন। মনে রাখতে হবে, অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হলেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়ে যায় না। এজন্য আমাদের অনেক দায়িত্ব পালন করতে হবে, অনেক কাজ করতে হবে। সবাইকে পড়াশোনা করে মানুষ হতে হবে। দেশের দায়িত্ব গ্রহণ করতে হবে। সমাজ থেকে সব ধরনের অন্যায় ও বৈষম্য দূর করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তবেই 2024 এর শহীদ ও আহতদের আত্মদান সার্থক হবে। সংকলিত শব্দার্থ ও টিকা। অন্তর্ভুক্তিমূলক, যেখানে সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়। কারফিউ, সান্ধ্য আইন, নির্ধারিত সময়ে বাড়ির বাইরে বা রাস্তায় না যাওয়ার সাময়িক নির্দেশ। কোটা ব্যবস্থা, সাধারণত পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে একটি গোষ্ঠীর জন্য নির্ধারিত সংখ্যা বোঝায়। নজিরবিহীন, অভূতপূর্ব, যার নজির নাই। বৈষম্য, সমান যোগ্যতার ব্যক্তিদের অধিকারের পার্থক্য। স্বৈরশাসন, একটি শাসন ব্যবস্থা যেখানে একজন ব্যক্তি রাষ্ট্রের সকল ক্ষমতা কুক্ষিগত করে রাখে এবং গণ আকাঙ্ক্ষা, প্রচলিত আইন বা রীতিনীতির তোয়াক্কা না করে ইচ্ছামতো রাষ্ট্র পরিচালনা করে। স্বৈরাচার, স্বেচ্ছাচার, ইচ্ছামতো আচরণ। পাঠের উদ্দেশ্য।
এই প্রবন্ধ পাঠ করে শিক্ষার্থীরা গণবিরোধী শাসকদের শাসন ও শোষিত জনতার প্রতিবাদ সম্পর্কে জানতে পারবে। রাষ্ট্রে নাগরিকের দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কেও শিক্ষার্থীরা সচেতনতা অর্জন করবে। পাঠ পরিচিতি। শাসক শ্রেণী যখন সুশাসন বাদ দিয়ে অত্যাচারী হয়ে ওঠে, তখন নির্যাতিত নিপীড়িত জনতা বিদ্রোহ করে। শাসক এবং শাসন পদ্ধতির বিরুদ্ধে শুরু করে আন্দোলন সংগ্রাম। সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে স্বৈরশাসক যখন গণদাবি মেনে নেয় বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়, তখন আমরা সে আন্দোলনকে বলি গণ অভ্যুত্থান। বাংলাদেশের নিকট ইতিহাসে তিনটি বড় গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। 1969 সালে আইয়ুব খানের, 1990 সালে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের এবং 2024 সালে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে। 1969 ও 1990 সালের আন্দোলনের নেতৃত্ব ছিল রাজনৈতিক দলগুলোর হাতে, কিন্তু 2024 সালের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা। সহস্র মানুষের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে জনতার বিজয়। কিন্তু স্বৈরশাসকের পতনই শেষ কথা নয়। সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে দেশের প্রত্যেক নাগরিককে দায়িত্ব ও কর্তব্য পালনে আন্তরিক হতে হবে, তাহলেই শহীদ ও আহতদের ত্যাগ সার্থক হবে। কর্ম অনুশীলন। ক. তোমার জানা কোনো শ্রমিকের অত্যাচারিত জীবনের একটি কাহিনী লেখো। শ্রমিকের অত্যাচারিত জীবনের গল্প। আমার পরিচিত একজন নামাজ উদ্দিন। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করতে হয়। তবে তার বেতন খুবই কম, মাসে মাত্র 8,000 টাকা। ওভারটাইম করলে সরকার নির্ধারিত অতিরিক্ত ভাতা পাওয়ার কথা, কিন্তু মালিক তাতে মানে দেয় না। কারখানার ভেতরে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। অনেক সময় ফায়ার এক্সিট ব্লক করা থাকে, মাস্ক বা সুরক্ষা গ্লাভস দেয়া হয় না। কাজের চাপের কারণে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে, কিন্তু ছুটি বা চিকিৎসার সুবিধা মেলে না। শ্রমিকদের অভিযোগ করলে মালিক মারধর বা বরখাস্তের হুমকি দেয়। এমনকি অনেক সময় শ্রমিকরা শ্রম ইউনিয়ন গঠন করতে চাইলে বাধা দেয়া হয়। নামাজ উদ্দিনও একবার তার অধিকার চাইতে গেলে জরুরি হুমকির মুখে পড়েন। এই কাহিনী দেখায়, দেশে শ্রমিকরা কতটা অত্যাচারিত, তাদের অধিকার কতটা সীমিত, এবং কেন জনগণ কখনো কখনো স্বৈরশাসনের বা বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হয়। খ. 2024 এর গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন এমন একজন শহীদের পরিচয় দাও। নাম: আবু সাঈদ। পেশা: অবস্থা, ছাত্রনেতা। অবদান: 2024 সালের গণ অভ্যুত্থানে তিনি আন্দোলনরত জনতার সঙ্গে রাস্তায় নামেন। জনতার অধিকার ও শিক্ষার সুবিচারের জন্য তিনি নেতৃত্ব দেন। শহীদ হওয়ার ঘটনা: বুলেটের মুখোমুখি হয়ে আন্দোলন চলাকালীন তিনি মৃত্যুবরণ করেন। তার আত্মত্যাগ অন্যান্য আন্দোলনরতদের উদ্দীপনা যোগায় এবং আন্দোলনকে আরও শক্তিশালী করে। আবু সাঈদের ত্যাগ দেশের যুব সমাজকে সচেতন করেছে এবং 2024 এর গণ অভ্যুত্থানকে ইতিহাসে স্থায়ী করেছে। নমুনা প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন। 1. বাংলাদেশে কত সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংঘটিত হয়? ঘ. 2024। 2. কোন দেশের সরকারের গুরুত্বপূর্ণ কাজ হল? ই. রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করা। ই. দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। নিচের কোনটি ঠিক? ঘ. ই ও ই। সৃজনশীল প্রশ্ন। 1789 সালের 14 জুলাই ফরাসি রাজতন্ত্রের দমননীতির প্রতীক বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। রাজপুরুষদের দুঃশাসনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করত তাদের এই বাস্তিল দুর্গে বন্দী করে নির্যাতন করা হতো। শত শত বছরের সেই সব নির্যাতন, নিপীড়ন,
সামাজিক বঞ্চনা, অর্থনৈতিক অনাচার সহ বহুমাত্রিক শোষণের বিরুদ্ধে এই বিপ্লব ছিল ভুক্তভোগী সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দার্শনিক জো জ্যাক রুশো ছিলেন এই আন্দোলনের মূল প্রবক্তা। আর ফরাসি বিপ্লবকে সফল করেছে ব্যবসায়ী, কারিগর, কৃষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার দরিদ্র মানুষের সক্রিয় অংশগ্রহণ। অনেক মৃত্যুর বিনিময়ে জনতার জয় হয়, ফ্রান্স মুক্তি পায় রাজতন্ত্রের কবল থেকে। 11 দফা দাবি উত্থাপন করে কোন সংগঠন? উত্তর, ছাত্র সংগ্রাম পরিষদ। খ. গণ অভ্যুত্থান বলতে কি বোঝায়? উত্তর, গণ অভ্যুত্থান বলতে বোঝায় একটি দেশের সাধারণ মানুষ যখন শাসকের অত্যাচার বা অবিচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে এবং শাসককে তাদের দাবি মেনে নিতে বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করে। গ. উদ্দীপকের ফরাসি বিপ্লব কী ধরনের আন্দোলন? গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের ফরাসি বিপ্লব একটি জনতা কেন্দ্রিক গণবিদ্রোহ বা গণ অভ্যুত্থান। কারণ এখানে সাধারণ মানুষ, ব্যবসায়ী, কারিগর, কৃষক, শ্রমিক, রাজপরিবারের দমননীতি, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক অনাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ চালায়। তারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করে এবং বহু ত্যাগের বিনিময়ে রাজতন্ত্রের শাসন থেকে মুক্তি অর্জন করে। গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধের আলোকে বলা যায়, ফরাসি বিপ্লবও সেই একই ধারার আন্দোলন যেখানে শাসকরা জনগণের কল্যাণের উপেক্ষা করে অত্যাচারী হয়, আর জনগণ তাদের অধিকার ও ন্যায়ের জন্য রাস্তায় নামে। অবশেষে শাসককে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করে। তাই ফরাসি বিপ্লবও গণ অভ্যুত্থানের একটি ঐতিহাসিক উদাহরণ। ঘ. উদ্দীপকের ফরাসি বিপ্লবে আন্দোলনকারীদের ভূমিকার সঙ্গে গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধে উল্লেখিত বাংলাদেশের 3টি গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের ভূমিকার তুলনা করো। উত্তর, উদ্দীপকের ফরাসি বিপ্লবে আন্দোলনকারীরা ব্যবসায়ী, কারিগর, কৃষক, শ্রমিক ও দরিদ্র সাধারণ মানুষ, রাজপরিবারের অত্যাচার, সামাজিক বৈষম্য ও অর্থনৈতিক অনাচারের বিরুদ্ধে সক্রিয়ভাবে আন্দোলন চালায়। তারা নিজেরা রাস্তায় নামে, বিপুল ত্যাগ স্বীকার করে এবং বহু মৃত্যু ও ক্ষতির মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন ঘটায়। গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধে বাংলাদেশের 3টি গণ অভ্যুত্থান 1969, 1990 ও 2024-তেও আন্দোলনকারীদের ভূমিকা অনুরূপ। উদাহরণস্বরূপ, 1969 ছাত্র সংগ্রাম পরিষদ, ছাত্র সমাজ, কৃষক ও শ্রমিকদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে জেনারেল আইয়ুব খানের পদত্যাগ এবং রাজবন্দী মুক্তি নিশ্চিত হয়। 1990 ছাত্রনেতা ও সাধারণ মানুষ সরকারের স্বৈরাচার ও অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতা থেকে সরায়। 2024 রাজনৈতিক দলের নেতৃত্ব ছাড়া শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়ে সকল শ্রেণীর মানুষকে আন্দোলনে একত্রিত করে, বুলেটের মুখোমুখি হয়ে জীবন উৎসর্গ করে, সরকারের পতন নিশ্চিত করে। তুলনা, দুই ক্ষেত্রেই ফরাসি বিপ্লব এবং বাংলাদেশের গণ অভ্যুত্থান আন্দোলনকারীরা সর্বস্তরের সাধারণ মানুষ, সক্রিয় অংশগ্রহণ এবং ত্যাগ ও আত্মত্যাগের মাধ্যমে শাসকের অবিচার ও দমননীতি থেকে মুক্তি অর্জন করে। অর্থাৎ, উভয়ই গণপ্রভাবিত আন্দোলন, যেখানে জনগণের ঐক্য ও সাহসী সাফল্যের মূল চাবিকাঠি। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে।